নিতে পারি তার সিংহভাগ হবেন হলো ও আদিবাসী মানুষ। সেখানে ধরেন 100 জন শিক্ষক যদি নেওয়া হয়, তার ধরেন 80 ভাগ বা 90 ভাগ মানুষ হবেন সাধারণভাবেই ও পাহাড়ি মানুষ, কারণ পাহাড়ের মানুষগুলোকে আপনি সেভাবে তো গড়ে তুলেন না। সঞ্জীব, আমি এখানে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে সঞ্জীব নিশ্চয়ই এটা স্বীকার করবেন, ওই যে আপনার এখানে কারা ভর্তি হবেন, ওই অঞ্চলে যতগুলো ক্ষুদ্র জাতিসত্তা আছে তার মধ্যে চাকমারা সবচেয়ে বেশি প্রাগ্রসর বা সবচেয়ে বেশি অগ্রসর, শিক্ষার হারও কিন্তু তাদের মধ্যে অনেক বেশি। কাজেই এইটা তো একটা ভয় থাকতে পারে বা এটা একটা আশঙ্কা হতে পারে, ওই রকম বিশ্ববিদ্যালয় হলে চাকমারা ওখানে প্রাধান্য পাবে, অন্যরা প্রাধান্য পাবে না। এই বিষয়টা নিয়ে ফিরবো, অনেক ডাইনামিক্স আছে ওখানে। একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, যেটা বলছিলাম যে শান্তি চুক্তি তো মানে বেশ কিছু মানে সরকার বলছে তারা অধিকাংশই বাস্তবায়ন করেছে, মেনে নিয়েছে, কিন্তু জনসংহতি সমিতি কিংবা আদিবাসী ফোরাম এরা বলছে যে আসলে অধিকাংশই মেনে নেওয়া হয়নি। এই অবিশ্বাস, এই সন্দেহ, এই এই যে মতবিরোধ, এগুলি কেন আসলে? জনাব সঞ্জীব রং, এর আগে অবশ্য আপনি বিচ্ছিন্নতাবাদিতা নিয়ে একটা কিছু বলতে চেয়েছিলেন। আপনি দেখেন চুক্তির 17 বছর হয়ে গেছে, 17 বছর কিন্তু দীর্ঘ সময়। আমরা মনে করি, হয়তো অন্যরা বলতে পারেন যে না এটা কম সময়, আবার অন্যদের একটা হিসাব আছে যে না 17 বছরের মধ্যে 7 বছর তো যারা চুক্তি করেছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন না, তাদের হিসাবে এখনো 10 বছর। তো 10 বছরে আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ এগুলো কোনো কার্যকর হয় নাই। পাহাড়ে শত শত একর ভূমি বেদখল হয়ে যাচ্ছে। পাহাড়ি মানুষের কি বলে মধ্যে হাহাকার, অবিশ্বাস, আস্থাহীনতা আরো প্রবল হচ্ছে। এই বিষয়গুলো হলো মূল বিষয়। তো চুক্তির ক্ষেত্রে আপনি কয়টা বিভাগ ট্রান্সফার করেছেন, মন্ত্রণালয় গঠন করেছেন, ভূমি কমিশন একটা গঠন করেছেন, কাজ হচ্ছে না। উন্নয়ন বোর্ডকে আপনি পুনর্গঠিত করেছেন, টাস্ক ফোর্স আপনি পুনর্গঠিত করেছেন। এই বিষয়গুলো তো মূল না। মূল বিষয় হলো যে পার্বত্য চট্টগ্রামে একটা স্বল্প পরিসরে একটা রাইট টু কি বলে একটা আত্মনিয়ন্ত্রণ অধিকার একটা দেওয়ার কথা ছিল স্বল্প পরিসরে, যেটা মাহবুব ভাই বলার চেষ্টা করেছেন। যেটা হলো যে আত্মনিয়ন্ত্রণ অধিকার থেকে একসময় হয়তো তারা আরো পূর্ণ অধিকারের দিকে যাবে কিনা, কিন্তু রাইট টু সেলফ ডিটারমিনেশন যেটা এখন জাতিসংঘ বলছে, এটা আসলে ইন্টারনাল রাইট টু সেলফ ডিটারমিনেশন, মানে আভ্যন্তরীণ আত্মনিয়ন্ত্রণ অধিকার। এবং আমি একটা কথা বলবো যে পাহাড়ের মানুষ, আদিবাসী মানুষ, সে মানবেন্দ্র নারায়ণ লারমা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা যে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই, তার মানে আমরা সংবিধানে যুক্ত হতে চাই। বরং রাষ্ট্রই কিন্তু আমাদেরকে সংবিধান থেকে দূরে ঠেলে দিচ্ছে। এবং পঞ্চদশ সংশোধনীতেও বলা হলো যে বাংলাদেশের জনগণ জাতিতে বাঙালি। তার মানে আদিবাসীদের আত্মপরিচয়, গারোর আত্মপরিচয়, হাজংয়ের, চাকমা মারমার আত্মপরিচয়কে কিন্তু অস্বীকার করা হচ্ছে। এটা আমি বলবো বাক্যগতভাবেও বাংলায়ও এটা ভুল, যে একজন গারো কখনো বাঙালি হতে পারবে না, বা একজন বাঙালিও কেনই বা হাজং, সাঁওতাল, গারো, চাকমা হতে পারবে। এই সামান্য সহজ সরল বিষয়টা নিয়ে বিতর্ক তো অনেক দিনের, সেটা দূর হচ্ছে না কেন জনাব মাহফুজুল্লাহ? না, খুব সামান্য কিন্তু। হ্যাঁ, না খুব সামান্য না, খুব সামান্য না। যেমন ধরেন আপনি অন্য ব্যক্তিগতভাবে নেবেন না, ধরেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আমি যদি বলি যে না আপনাকে হিন্দু হতে হবে, আপনি কি গ্রহণ করবেন? হয়তো খুব সাধারণ। আবার যখন একজন হিন্দু, তাকে যদি আমি বলি যে ভাই তুমি ধর্মান্তরিত হয়ে মুসলমান হবে, এটা তো অনেক বড় বিষয়। কিন্তু আমি বলছি এই অঞ্চলের মানুষ শুধু বাঙালি না। হ্যাঁ, এই কথাটি, এই সহজ সরল কথাটি না, কিন্তু এটা তার স্বরূপ অন্বেষার সঙ্গে, তার যে সার্চ ফর আইডেন্টিটি, তার সঙ্গে এটা কন্ট্রাডিক্ট করে। সেই জন্যে সে তার এই ইয়ে থেকে বেরোতে, মানে সে এই পরিচয়কে মুছে দেয়। যেরকম আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে দেখেন, আজকে যে রেড ইন্ডিয়ানদেরকে নিয়ে যে ওখানে যে সমস্যা, কেন সমস্যা হয়েছে? কারণ আপনি রেড ইন্ডিয়ানদেরকে তার জমি থেকে উৎখাত করেছেন, তার পরিচয় মুছে দিয়েছেন, যে কারণে আজকে আবার নতুন করে তারা লড়াই করছে। এখানে সমস্যাটা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে। আমাদের রাষ্ট্রটা এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্র তার মেকানিজমের মধ্যে, মেইন স্ট্রিমের মধ্যে সকল মানুষকে মেইন স্ট্রিমিং করে না। যেটা সঞ্জীব বললো যে আমরা তো সংবিধানে যুক্ত থাকতে চাই, সংবিধানে যুক্ত থাকতে চাই মানে কি? এটা তো একটা কাগজ, তা তো না। এটা হচ্ছে আমি রাষ্ট্রের যে কাঠামো আছে, রাষ্ট্রের যে ইয়ে আছে, তার সঙ্গে আমি মেইন স্ট্রিমে থাকতে চাই। কারণ আমাদের রাষ্ট্রটা হচ্ছে একটা নির্যাতক রাষ্ট্র। এই রাষ্ট্রে যারা ক্ষমতায় আছেন তারা এই সমস্ত জিনিস করে সবাইকে বিচ্ছিন্ন রাখবেন, সবার মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ। আজকে বাঙালিদের মধ্যে বিচ্ছিন্নতা বোধ আছে, শুধু তাদের মধ্যে না। এখন রাষ্ট্র যদি ওই চরিত্র পরিবর্তন না করে, এবং আমরা আপনি যে কালচারাল আগ্রাসন,
যে সাংস্কৃতিক যে আধিপত্য, সেটা তো আপনার আসলে বন্ধ করার কোনো সুযোগও কিন্তু নাই। না, একটা হচ্ছে বন্ধ করার সুযোগ নাই, আরেকটা হচ্ছে আপনি সচেতনভাবে করছেন কিনা। হ্যাঁ, যেমন ধরেন আপনি যে ভারতীয় চ্যানেল নিয়ে প্রশ্ন উঠছে তো, এবং বলা হচ্ছে যে সাংস্কৃতিক আগ্রাসন। একটা হচ্ছে যে ভারতীয় চ্যানেল আপনি দেবেন কিনা। আপনি যেহেতু ওপেন স্কাই করেছেন, আপনি ভারতীয় চ্যানেলও দিচ্ছেন, আল জাজিরাও দিচ্ছেন, বিবিসিও দিচ্ছেন, টেলিভিশন দিচ্ছেন, এইটা একটা। আর আরেকটা হচ্ছে যে সচেতনভাবে আমি সেই সংস্কৃতিকে নিয়ে এসে আমার জনগণের উপরে চাপিয়ে দেবো কিনা। এখানে একটা খুব গ্রে এরিয়া, কিন্তু এই ফাঁকটা আগে তৈরি করতে হবে। এখন একজন চাকমা যদি তার নিজস্ব বর্ণমালা শিখতে চায়, সংরক্ষণ করতে চায়, সেই সুযোগটা তাকে দিতে হবে। তারপরে সে যদি বাংলা পড়তে চায় আমার কোনো অসুবিধা নাই, সে যদি ইংরেজি পড়তে চায় কোনো অসুবিধা নাই, এবং আমি নিঃসন্দেহে চাইবো যে সে বাংলা পড়বে, যেহেতু সে মেইন স্ট্রিমের সঙ্গে থাকবে। কিন্তু সে তার চাকমা যে বর্ণমালা আছে, চাকমা যে ভাষা আছে, সেটা সে ভুলে যাবে, বা আমি তাকে ওইটাকে এনকারেজ করব না, এটা হতে পারে না। এটা হয় না। আমি যেটা বলতে চাই, ধরেন আমাদের বাংলাদেশকে তো আমরা এক জাতি রাষ্ট্র বা এক সংস্কৃতি রাষ্ট্র এরকম ভাবার কোনো প্রয়োজন নাই, এবং এটা দরকারও নাই, এবং এটা ভুল হবে। বাংলাদেশ হলো আপনার বহু জাতির মানুষের দেশ। এখানে গারো থাকবে, হাজং, সাঁওতাল এরা থাকবেন, এবং বহু ভাষাভাষী, বহু সংস্কৃতি মানুষ। এই যে বৈচিত্র্যময়তা, এই যে ডাইভার্সিটি, এটাকে রাষ্ট্রকে রেসপেক্ট করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে। এবং এটা স্বীকার করলে কিন্তু ক্ষতি তো নাই, বরং রাষ্ট্র আরো সমৃদ্ধ হয়, আরো 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 গৌরবান্বিত হয়। আমি সেটাই আসলে বলছিলাম, এই যে স্বীকার করতে কার্পণ্যটা কোথায় জনাব মাহফুজুল্লাহ? রাষ্ট্রের এটা খুব পরিষ্কার। কারণ আমি আপনাকে কেন কার্পণ্যটা, কেন, কোন জায়গা থেকে এই কার্পণ্য? ছোট্ট আগে একটা অন্য উদাহরণ দেই। আপনি যখন গাদ্দাফি যখন লিবিয়ার শাসক, তখন তিনি বেদুইনদের জন্য শহরে বাড়িঘর করেছিলেন, প্রচুর টাকা পয়সা খরচ। বেদুইনরা আসে নাই, তারা চলে গেছে। আপনি সৌদি আরবে দেখেন, সেখানেও কিন্তু হরেক রকমের মানুষ আছে, সেটাকে মেনে নেওয়া হচ্ছে। এই মেনে নেওয়াটা রাষ্ট্রের চরিত্রের সঙ্গে সম্পর্কিত। এখন আমাদের রাষ্ট্রটা শুরু থেকেই আমরা এক ধরনের বিকৃতির মধ্যে গেছি জাতীয়তার প্রশ্নে। এই জাতীয়তার প্রশ্নে বিকৃতিতে যাওয়াতে ওই যে একটা ধারণা তৈরি হয়েছে, পারসেপশন তৈরি হয়েছে, যে আমার বিরুদ্ধে যারা আছে সবাই আমাকে খেয়ে ফেলবে, সবাই আমারটা নিয়ে যাবে। ওই পারসেপশন থেকে, এই পারসেপশন বা শুধুমাত্র এই রাষ্ট্রের মানে ভূমিকা, রাষ্ট্রের যে দায়িত্ব করতে, শুধু এইটাই না, আমার মনে হয় অন্য আরো কয়েকটি ফ্যাক্টর আছে। কোনো ফ্যাক্টর নাই। এইটা থেকে আমি অ্যালাউ করেছি ওখানে জমি দখল করতে হবে, জমি পাওয়া যায়। আপনি কি মনে করেছেন যে শুধুমাত্র সাধারণ বাঙালি যারা গেছে ওরা ওখানে? অবিশ্বাস, যে সন্দেহ, যে একটা যে পাহাড়ে তো দীর্ঘদিন অশান্ত ছিল, অনেক রক্তক্ষয় হয়েছে, তাই না? সেগুলো থেকেও তো একটা প্রোটেক্টিভ মানসিকতারও তো একটা জন্ম হতে পারে নাকি? রক্তক্ষয়টা কখন হয়েছে, কখন শুরু হয়েছে রক্তক্ষয়টা? সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। তো জি, আপনি যেটা আমি বলি, প্রত্যেক মানুষের, প্রত্যেক নাগরিকের তার মানবাধিকার, তার মৌলিক মানবাধিকার বা স্বাধীনতার জন্য লড়াই করবার, সংগ্রাম করবার অধিকার রয়েছে। আপনি আদিবাসী পাহাড়ি মানুষের পরিচয়, সংস্কৃতিকে অস্বীকার করবেন, তাদের জন্মভূমি, গ্রাম, জমি জমা কি বলে লুণ্ঠন করার জন্য অবারিত দ্বার খুলে দিবেন, তখন তারা নিশ্চয়ই তাদের অস্তিত্বের জন্য বা তাদের সাংস্কৃতিক পরিচয়ের সংরক্ষণের জন্য তারা তো লড়াই সংগ্রাম করবে। এটি তো বাঙালি জাতির একাত্তর ইতিহাস তো তাই। সেই জন্য আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের রাষ্ট্র গত প্রায় 43-44 বছরে এই যে দেশে যে বিভিন্ন জাতিসত্তার মানুষেরা আছে, তাদের যে স্বতন্ত্র সংস্কৃতি, বৈশিষ্ট্য, ঐতিহ্যগত কিছু অধিকার আছে, সেই অধিকারগুলোকে বুঝতে সক্ষম হয় নাই। যেমন আপনি ভূমি অধিকারের কথা বলছেন, যে পার্বত্য চট্টগ্রাম শুধু নয়, আপনি খাসিয়া পাহাড় দেখেন, গারো পাহাড় দেখেন সমতলেও, আমি যে অঞ্চল থেকে আসছি, বা মধুপুরের বন দেখেন আপনি, সেখানে কিন্তু আদিবাসী পাহাড়ি মানুষেরা যুগ যুগ ধরে তাদের ঐতিহ্যগত ভূমিতে বসবাস করে আসছেন, যেটাকে আমরা বলছি অ্যানসেস্ট্রাল ল্যান্ড। এবং এই যে ঐতিহ্যগত ভূমির উপর কিন্তু আমাদের স্বতঃসিদ্ধ প্রথাগত অধিকার আছে। এটা আন্তর্জাতিক অনেক সনদেও স্বীকৃত। আইএলও কনভেনশন 107, 169 এইসব অধিকারকে শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর ইন্ডিজিনাস পিপলসের জন্য কিন্তু স্বীকার করেছে। পার্বত্য চট্টগ্রামেও তাই। তো পার্বত্য চট্টগ্রামে এগুলি স্বীকার না করার জন্যই আসলে এবং ব্রিটিশরা কিন্তু স্বীকার করেছিল, দূরে রাখা, তাদের স্বীকৃতি না দেয়া, এরকম কিন্তু অভিযোগ রয়েছে। এছাড়া আদিবাসীদের সেই সন্তুলার পরে কোনো নেতৃত্ব কি সেইভাবে করে এসছে? কেন আসে নাই? এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।